বিবাহ বিচ্ছেদের ৩ বছর পর স্ত্রী হলেন ডিএম। পরিদর্শনে স্বামী মজদুরি করতে ধরা পড়লেন। তারপর যা হল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি বিহারের রাজধানী পাটনার একটি সত্যি ঘটনা। এটি ভালোবাসা, ভরসা, সংঘর্ষ এবং মানবিকতার এক গল্প, যা শুনে হয়তো আপনার চোখও ভিজে আসবে। পাটনার কাছে একটি ছোট মহল্লায় আরতি নামের একটি মেয়ে তার বাবা মায়ের সাথে থাকত। তার বাবা রামেশ্বর প্রসাদ রিকশা চালাতেন এবং মা মানুষের বাড়িতে রান্না করার কাজ করতেন। ঘরের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আরতি পড়াশোনায় খুব ভালো ছিল। মহল্লার মানুষ প্রায়ই বলতো, গরিবের মেয়ে এত পড়াশোনা করে কি করবে? কিন্তু আরতি সব সময় হেসে বলতো, একদিন অফিসার হব। তার চোখে বড় স্বপ্ন ছিল। সে দিন-রাত কঠোর পরিশ্রম করত। অন্যদিকে সেই মহল্লায় বিক্রম নামের একটি ছেলে থাকত। বিক্রম বিদ্যুৎ বিভাগে অস্থায়ী চাকরি করত। স্বভাবে সে খুব শান্ত এবং সৎ মানুষ ছিল। বাড়িতে তার মা সাবিত্রী দেবী এবং ছোট বোন রুচি থাকত। বিক্রমের মা চাইতেন ছেলের বিয়ে কোনো বড়লোক ঘরের মেয়ের সাথে হোক, যাতে ভালো পণ পাওয়া যায়। কিন্তু বিক্রমের আরতির স্বভাব পছন্দ ছিল। আরতির পরিশ্রম আর সাদামাটা জীবন তার খুব ভালো লাগত। একদিন আরতি হঠাৎ রাস্তায় পড়ে গিয়েছিল। সেখানে উপস্থিত লোকজন কেবল তামাশা দেখছিল, কিন্তু বিক্রম তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেল। সেই দিন প্রথমবার আরতি বিক্রমকে অন্য নজরে দেখল। ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হল এবং কয়েক মাস পর তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের শুরুর দিনগুলো খুব ভালো ছিল। ছোট বাড়ি ছিল, বেশি টাকা ছিল না, কিন্তু মনে ভালোবাসা ছিল। বিক্রম সবসময় আরতিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আরতি বই নিয়ে বসত আর বিক্রম তার জন্য চা বানিয়ে দিত। অনেক সময় সে মজা করে বলতো, যখন তুমি বড় অফিসার হয়ে যাবে তখন আমাকে ভুলে যেও না তো। আরতি হাসতে হাসতে জবাব দিত, আপনি পাশে থাকবেন তবেই তো বড় হতে পারব। দুজনের জীবন ধীরে ধীরে খুশিতে ভরে উঠছিল। কিন্তু লোকে বলে না, গরিব মানুষের খুশি বেশি দিন সয় না। বিক্রমের মায়ের ধীরে ধীরে আরতির পড়াশোনা নিয়ে আপত্তি শুরু হলো। তার মনে হতো, বউ ঘরের কাজ ছেলে শুধু বই নিয়ে পড়ে থাকে। উপরন্তু আত্মীয় স্বজনরাও আগুনে ঘি ঢালত। একদিন পাড়ার মহিলারা সাবিত্রী দেবীকে বলল, বউকে এত স্বাধীনতা দিলে কাল সে মাথায় চড়ে বসবে। ব্যাস, সেই দিন থেকেই ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। এখন ছোটখাটো বিষয়ে খোঁটা দেওয়া শুরু হলো। ঘর সামলাও আগে, কালেক্টর হতে চলেছে। গরিব ঘরের মেয়ের এত অহংকার ভালো নয়। আরতি সবকিছু মুখ বুঝে সহ্য করত, কারণ সে ঘর ভাঙতে চাইত না। ওদিকে হঠাৎ বিদ্যুৎ বিভাগে কর্মচারীদের ছাঁটাই হল এবং বিক্রমের চাকরি চলে গেল। ঘরের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। ভাড়া দেওয়া মুশকিল হয়ে গেল। অনেকদিন শুধু ডাল ভাত খেয়ে দিন কাটত। বিক্রম সারা দিন চাকরির খোঁজে ঘুরে বেড়াত, কিন্তু সব জায়গায় নিরাশ হতো। এক সন্ধ্যায় সে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। পকেটে মাত্র ২০ টাকা ছিল। বাড়ি ফিরে দেখল আরতি মোমবাতির আলোয় পড়াশোনা করছে। সে কিছুক্ষণ তাকে দেখল, তারপর হেসে বলল, হার মেনো না আরতি, তুমি নিশ্চয়ই সফল হবে। কিন্তু বাইরের জগৎটা এত ভালো ছিল না। এই সময় এলাকার এক বড় ঠিকাদার এবং নেতা রাঘব সিং বিক্রমের কাছে এলো। সে বলল, আমার সাথে কাজ করো, মাসে ৫,০০০ টাকা দেব। বিক্রম খুশি হয়ে গেল। তার মনে হল হয়তো জীবন বদলে যাবে। কিন্তু কিছুদিন পর সে জানতে পারল, রাঘব সরকারি নির্মাণের টাকায় দুর্নীতি করে। এক রাতে রাঘব বিক্রমকে জাল নথিতে সই করতে বলল। বিক্রম পরিষ্কার মানা করে দিল। ব্যাস, এখান থেকেই রাঘব তার শত্রু হয়ে গেল। সে জানত গরিব মানুষকে ভাঙা সহজ। ধীরে ধীরে সে পরিবারে বিষ ছড়াতে শুরু করল। মহল্লায় গুজব ছড়িয়ে পড়ল যে আরতি পড়াশোনার অছিলায় অন্য কোনো পুরুষের সাথে দেখা করে। কিছু লোক ইচ্ছা করে বিক্রমের মায়ের কান ভারী করতে শুরু করল। সাবিত্রী দেবী পদে পদে আরতিকে অপমান করতে লাগলেন। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। ঘরে চাল ডাল পর্যন্ত ছিল না। আরতি নিজের কাছে থাকা শেষ চুড়িগুলো বিক্রি করে ঘরের সরঞ্জাম কিনল। কিন্তু যখন সাবিত্রী দেবী তা জানতে পারলেন, উল্টো তার উপরেই অপবাদ দিলেন। কার জন্য সেজেগুজে থাকো? কে দেয় তোমাকে টাকা? এসব শুনে আরতির চোখে জল চলে এলো। বিক্রমও সেই সময় মানসিক চাপে ছিল। বেকারত্ব তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে বুঝতে পারছিল না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। রাতে বাড়িতে খুব বড় ঝগড়া হলো।
রাগের মাথায় বিক্রম আরতিকে বলে ফেলল, যদি তোমার এই বাড়িতে এতই কষ্ট হয় তবে চলে যাও। এই শব্দগুলো আরতির বুকে তীরের মতো বিঁধল। সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, পুরো মহল্লা অন্ধকারে ডুবেছিল। আরতি নিঃশব্দে নিজের কিছু কাপড় ব্যাগে গুছিয়ে নিল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে দরজার কাছে পৌঁছল, তারপর একবার পিছন ফিরে বিক্রমের দিকে তাকাল। বিক্রম রাগে অন্যদিকে মুখ করে বসেছিল। আরতি মৃদু স্বরে বলল, যেদিন নিজের পায়ে দাঁড়াব সেদিন হয়তো আপনি আমার সততা বুঝতে পারবেন। এইটুকু বলে সে বৃষ্টির মধ্যে একা বেরিয়ে গেল। বিক্রম তাকে আটকানোর চেষ্টা করল না, কিন্তু দরজা বন্ধ হওয়া মাত্রই তার মনে এক অদ্ভুত ভয় চেপে বসল। সে প্রথমবার অনুভব করল যে সম্ভবত সে জীবনের সবথেকে বড় ভুল করে ফেলেছে। আরতি সেই রাতে পাটনা রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা একা বসে রইল। প্রবল বৃষ্টিতে তার কাপড় ভিজে গিয়েছিল, কিন্তু তার থেকে বেশি তার মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পকেটে মাত্র ১০০ টাকা ছিল আর চোখে অগন্তি প্রশ্ন। রাত প্রায় ২টোর সময় দিল্লি যাওয়া ট্রেন প্ল্যাটফর্মে এল। আরতি নিজের চোখের জল মুছল আর নিঃশব্দে ট্রেনে উঠে বসল। ট্রেন ধীরে ধীরে পাটনা থেকে দূরে চলে যাচ্ছিল। তার সাথে পিছনে পড়ে রইল তার ঘর, তার সম্পর্ক এবং তার পুরো জীবন। দিল্লি পৌঁছানোর পর আসল লড়াই শুরু হল। প্রথম কয়েকদিন সে তার কলেজের বান্ধবী নেহার ছোট একটি ঘরে থাকল। ঘরটা এত ছোট ছিল যে দুজন মানুষ ঠিকমতো শুতেও পারত না, কিন্তু নেহা এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছিল। আরতি দিনে লাইব্রেরিতে পড়াশোনা করত আর রাতে কল সেন্টারে চাকরি করত। অনেক সময় রাত ২টা পর্যন্ত কাজ করতে হতো। সকালে না ঘুমিয়ে সোজা পড়াশোনা করতে চলে যেত। ধীরে ধীরে শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সে হার মানল না। একদিন কল সেন্টারের ম্যানেজার সবার সামনে তাকে বকাঝকা করল। সেই দিন সে ওয়াশরুমে গিয়ে অনেক কাঁদল। তার মনে হল হয়তো জীবন আর কখনো ঠিক হবে না। কিন্তু তখনই তার বিক্রমের বলা সেই কথা মনে পড়ল, হার মেনো না আরতি, তুমি নিশ্চয়ই সফল হবে। সেই শব্দগুলোই তার সাহস হয়ে দাঁড়াল। ওদিকে পাটনায় বিক্রমের জীবনও তছনছ হয়ে গিয়েছিল। আরতি চলে যাওয়ার পর সেই বাড়ি একদম খাঁ করতে শুরু করল। আগে যেখানে হাসাহাসি শোনা যেত সেখানে এখন কেবল নিস্তব্ধতা থাকে। সাবিত্রী দেবীও ভেতর থেকে ভেঙে পড়েছিলেন, কিন্তু তার অহংকার তাকে সত্য স্বীকার করতে দিচ্ছিল না। বিক্রম সারাদিন কাজের সন্ধান করত, কিন্তু সব জায়গায় নিরাশ হতো। ধীরে ধীরে ঘরের জিনিসপত্র বিক্রি হতে শুরু করল। আগে টিভি বিক্রি হল, তারপর ফ্রিজ এবং শেষে মায়ের গয়না পর্যন্ত বন্ধক রাখতে হল। অবশেষে বাধ্য হয়ে বিক্রম দিন মজুরের কাজ শুরু করল। ভোরবেলা সে মজুরদের সাথে মোড়ে দাঁড়িয়ে থাকত, যেখানে ঠিকাদার এসে মানুষকে কাজে নিয়ে যেত। কখনো ইট তুলত, কখনো সিমেন্ট বইত। সন্ধে হতে হতে শরীর ভেঙে আসত, কিন্তু ঘর চালানোর জন্য এসব করতে হচ্ছিল। একদিন কাজ করার সময় তার হাতে গভীর চোট লাগল। রক্ত অনবরত পড়ছিল। মজুররা বলল, আজ বাড়ি চলে যাও। কিন্তু বিক্রম বলল, আজ যদি কাজ না করি তবে বাড়িতে উনুন জ্বলবে না। এই কথা শুনে বাকি মজুররাও চুপ হয়ে গেল। ওদিকে দিল্লিতে আরতি অবিরাম পরিশ্রম করছিল। সে ইউপিএসসি প্রথমবার পরীক্ষা দিল, কিন্তু অকৃতকার্য হল। রেজাল্ট দেখেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তার মনে হল তার সব পরিশ্রম শেষ হয়ে গেল। সেই রাতে সে খাবার পর্যন্ত খেল না, কিন্তু পরের দিন আবার বই নিয়ে বসে পড়ল। কয়েক মাস পর তার বাবার শরীর হঠাৎ খুব খারাপ হল। ফোনে মা কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে, ডাক্তার খুব তাড়াতাড়ি অপারেশন করতে বলেছে। আরতির কাছে টাকা ছিল না। সে তার কাছে থাকা শেষ সম্বল একটি সোনার চেন বিক্রি করে দিল এবং টাকা বাড়িতে পাঠিয়ে দিল। সেই রাতে সে ঘরে একা বসে অনেক কাঁদল। সে প্রথমবার অনুভব করল যে গরিব মানুষের স্বপ্ন পূরণ করা কতটা কঠিন কাজ। এদিকে পাটনায় বিক্রমের বোন রুচির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পাত্রপক্ষ যখন জানতে পারল যে ঘরের অবস্থা খুব খারাপ এবং ভাই মজুরি করে, তখন তারা বিয়ে ভেঙে দিল। রুচি সারা রাত কাঁদল। বিক্রম নিজেকে দোষ দিতে লাগল। ধীরে ধীরে সে বুঝতে পারছিল যে আরতি ভুল ছিল না, ভুল ছিল পরিস্থিতি আর সেই সব মানুষজন যারা তাদের সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দিয়েছিল। একদিন সে চুপি চুপি আরতির পুরনো বইগুলো বের করল। সেগুলোর ভেতর একটি কাগজ রাখা ছিল, যাতে লেখা ছিল, একদিন অফিসার হয়ে সবার আগে নিজের পরিবারের নাম উজ্জ্বল করব। সেই কাগজটি পড়ে বিক্রমের চোখ ভিজে এলো। ওদিকে আরতি দ্বিতীয়বার ইউপিএসসি পরীক্ষা দিল। এইবার সে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছল, কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম এলো না। সেই দিন সে সারা রাত রেলওয়ে স্টেশনে বসে কাটিয়েছিল। তার মনে হচ্ছিল ভাগ্য বোধহয় তার সাথে নেই।
কিন্তু পরের দিন সে আবার লাইব্রেরিতে পৌঁছে গেল। মানুষজন তাকে নিয়ে ঠাট্টা করত। কেউ কেউ বলতো, ডিভোর্সি মেয়ে নাকি আইএএস হবে। কিন্তু আরতি এখন আর আগের মতো দুর্বল মেয়ে ছিল না। যন্ত্রণা তাকে শক্ত বানিয়ে দিয়েছিল। তৃতীয়বার সে মাত্র কয়েক নম্বরের জন্য বাদ পড়ল। এখন তার কাছে ঘরের ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। সে বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করল। দিনে পড়াশোনো, সন্ধ্যায় টিউশন আর রাতে চাকরি। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, কিন্তু স্বপ্নগুলো তখনও বেঁচে ছিল। ওদিকে বিক্রমের মা সাবিত্রী দেবী ধীরে ধীরে অসুস্থ থাকতে লাগলেন। একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন, বউ চলে গেল তো ঘরের স্ত্রীও চলে গেল। প্রথমবার তার কথায় অনুশোচনা ঝরে পড়ল। বিক্রম চুপ থাকল, কিন্তু তার মনেও খুব কষ্ট ছিল। তারপর এলো সেই দিন যা সব কিছু বদলে দিল। আরতি চতুর্থবার ইউপিএসসি পরীক্ষা দিল। রেজাল্টের দিন তার হাত কাঁপছিল। ওয়েবসাইট খোলার পর কয়েক সেকেন্ড সে স্ক্রিনের দিকে তাকিয়ে লইল। তারপর হঠাৎ তার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। তার সিলেকশন হয়ে গিয়েছিল। আরতি আইএএস অফিসার হয়ে গিয়েছিল। সে মাটিতে বসে কাঁদতে লাগল। এত বছরের যন্ত্রণা, লড়াই আর অপমান যেন এক মুহূর্তে চোখের জল হয়ে বেরিয়ে আসছিল। ওদিকে পাটনায় মহল্লার মানুষজন টিভিতে খবর দেখছিল। পাটনার মেয়ে আরতি হলেন আইএএস অফিসার। পুরো মহল্লা অবাক হয়ে গিয়েছিল। বিক্রমও সেখানে দাঁড়িয়েছিল। তার চোখ অনবরত স্ক্রিনের দিকে আটকে ছিল। টিভি ইন্টারভিউতে যখন সাংবাদিক আরতিকে জিজ্ঞেস করলেন, আপনার সাফল্যের সবথেকে বড় কারণ কে, তখন কয়েক সেকেন্ড চুপ থেকে আরতি হেসে বলল, আমার জীবনে একজন মানুষ ছিলেন যিনি আমাকে সবসময় এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন। তিনি না থাকলে হয়তো আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। এটি শোনামাত্রই বিক্রমের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বুঝতে পারল যে এত যন্ত্রণার পরেও আরতির মনে তার জন্য সম্মান এখনও বাকি আছে। কয়েক মাস পর খবর এলো যে আরতির প্রথম পোস্টিং বিহারের সেই জেলাতেই ডিএম হিসেবে হয়েছে যেখানে একসময় তার নিজের ঘর ছিল। এই খবর শুনে বিক্রমের হাত থেকে চায়ের গ্লাস নিচে পড়ে গেল। আরতির ডিএম হয়ে আসার খবর পুরো এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। চারদিকে শুধু তারই আলোচনা হচ্ছিল। মানুষজন বলতো, গরিব রিকশাওয়ালার মেয়ে আজ জেলার ডিএম। জেলায় এসেই আরতি পরিষ্কার করে দিল যে এখন থেকে কোনো সরকারি কাজে গাফিলতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। অনেক আধিকারিক তার নামে ভয় পেতে শুরু করল। সে রোজ আলাদা আলাদা এলাকা পরিদর্শন করত, কখনো স্কুল, কখনো হাসপাতাল, তো কখনো রাস্তা তৈরির কাজ। গরিব মানুষের সমস্যা শোনার সময় তার মুখে কঠোরতা নয়, বরং আপনত্ব দেখা যেত। এই কারণেই অল্প কিছুদিনের মধ্যে মানুষ তাকে খুব পছন্দ করতে শুরু করল। ওদিকে বিক্রমের জীবন এখনও কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে কাটছিল। সে রোজ সকালে মজুরদের সাথে কাজে যেত। মুখে ধুলো, শরীরে ঘাম আর হাতে কড়া পড়া দাগ তার অসহায়ত্ব প্রকাশ করত। কিন্তু সে কখনো ভুল পথ বেছে নেয়নি। যে নির্মাণ কোম্পানিতে সে কাজ করত তার মালিক সেই রাঘব সিংই ছিল। সেই লোকটা যে কয়েক বছর আগে তার সংসারে বিষ ঢেলেছিল। রাঘব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। নেতা আর অধিকারিকদের সাথে তার ভালো পরিচয় ছিল। মজুরদের টাকা কেটে নেওয়া, নিম্নমানের জিনিস ব্যবহার করা আর সরকারি টাকা তছরূপ করা তার কাছে সাধারণ বিষয় ছিল। একদিন নির্মাণস্থলে একজন মজুর আহত হল। তার পা মেশিনে আটকে গিয়েছিল। মজুরটি যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু রাঘবের লোক বলল, কাজ বন্ধ করো না, না হলে সবার মজুরি কেটে নেওয়া হবে। এটি শুনে বিক্রমের রক্ত গরম হয়ে গেল। সে আহত মজুরটিকে নিজে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে গেল। সেই দিন প্রথমবার সে রাঘবের লোকের সাথে সরাসরি তর্কে জড়িয়ে পড়ল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এক সহকর্মী মজুর তাকে বলল, বিক্রম ভাই, গরিব মানুষ যদি সত্যি কথা বলে না, তবে তাকে পিষে দেওয়া হবে। বিক্রম শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুদিন পর জেলায় একটি বড় সড়ক প্রকল্পের পরিদর্শন হওয়ার কথা ছিল। খবর পাওয়া গেল যে খোদ ডিএম ম্যাডাম আসতে চলেছেন। পুরো নির্মাণস্থলে হুড়োহুড়ি পড়ে গেল। আধিকারিক আর ঠিকাদার সবাই প্রস্তুতিতে লেগে পড়ল। রাঘব সিং সব মজুরদের আগেভাগেই হুমকি দিয়ে দিল, যদি কেউ মুখ খোলে তবে কাজ থেকে বের করে দেব। পরের দিন সকালে কড়া রোদ ছিল। মজুররা রাস্তায় কাজ করছিল। তখনই হঠাৎ অনেকগুলো সরকারি গাড়ি সেখানে এসে থামল। আরতি গাড়ি থেকে নামল। সাদা শাড়ি, চোখে আত্মবিশ্বাস আর মুখে সেই একই সারল্য। তার সাথে অনেক আধিকারিকও ছিলেন।
সে ধীরে ধীরে নির্মাণ কাজ দেখতে লাগল। হঠাৎ তার নজর মজুরদের ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষের উপর গিয়ে স্থির হয়ে গেল। লোকটির কাপড়চোপড় নোংরা ছিল, মুখ ধুলোয় মাখা আর হাতে গভীর কড়া পড়েছিল। সে ছিল বিক্রম। দুজনে কয়েক সেকেন্ড শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন সময় হঠাৎ সেখানেই থমকে গেছে। বিক্রমের চোখে বিস্ময় ছিল আর আরতির চোখে যন্ত্রণা। পাশে দাঁড়িয়ে থাকা আধিকারিকরা বুঝতে পারছিলেন না যে ডিএম ম্যাডাম হঠাৎ চুপ হয়ে গেলেন কেন। আরতি নিজেকে সামলে নিল এবং স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, মজুররা কি ঠিকমতো পারিশ্রমিক পায়? সব মজুররা ভয়ের কারণে চুপ থাকল, কিন্তু তখনই বিক্রম নিচু স্বরে বলল, না ম্যাডাম, অনেকের 3 মাসের টাকা এখনও পাওয়া যায়নি। পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। রাঘব সিং তৎক্ষণাৎ মাঝখানে এসে হেসে বলল, ম্যাডাম, এরা মিথ্যে বলছে। কিন্তু আরতি এখন সব বুঝে গিয়েছিল। সে তখনই আধিকারিকদের নথিপত্র তদন্তের নির্দেশ দিল। পরিদর্শনের সময় আরতি দেখল যে রাস্তা তৈরিতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অনেক নথি ও জাল ছিল। আরতি সেখানেই দাঁড়িয়ে কঠোর স্বরে বলল, আজ থেকে এই সাইটের পুরো কাজ বন্ধ থাকবে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে। রাঘব সিংয়ের মুখ শুকিয়ে গেল। ওদিকে বিক্রম চুপচাপ অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সম্ভবত তার মনে হচ্ছিল যে আরতি এখন তার সাথে কথা বলতে চাইবে না। কিন্তু যাওয়ার সময় আরতি এক পলকের জন্য তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে রাগ ছিল না, ছিল শুধু যন্ত্রণা। সেই রাতে আরতি নিজের অফিসে অনেক রাত পর্যন্ত বসে রইল। তার সামনে মজুরদের ফাইল খোলা ছিল, কিন্তু মাথায় বারবার সেই দৃশ্যটাই ঘুরছিল। ধুলোর মধ্যে দাঁড়িয়ে থাকা বিক্রম। তার মনে পড়ছিল যে এই মানুষটিই একসময় তার স্বপ্নের জন্য রাত জেগে থাকত। ওদিকে বিক্রমও বাড়িতে চুপচাপ বসেছিল। তার মা জিজ্ঞেস করলেন, আজ এত বিমর্ষ কেন? বিক্রম নিচু স্বরে বলল, আজ আরতির সাথে দেখা হয়েছে। সাবিত্রী দেবী কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর তার চোখে জল এসে গেল। প্রথমবার তিনি নিজের ভুলের বোঝা অনুভব করছিলেন। পরের কয়েকদিনে আরতি মজুরদের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করাল। ধীরে ধীরে সত্যি সামনে আসতে শুরু করল। মজুরদের পারিশ্রমিক আত্মসাৎ করা হচ্ছিল, জাল বিল বানানো হয়েছিল, এবং সবথেকে বড় কথা, রাঘব সিং বহু বছর আগে ইচ্ছে করে বিক্রম আর আরতির সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। একজন বৃদ্ধ লোক তদন্তে বয়ান দিল। রাঘববাবু বলতেন যে বিক্রম যদি তার বিরুদ্ধে যায় তবে তার সংসার বরবাদ করে দেবেন। এটি শুনে আরতির চোখ ভিজে এল। সে বুঝতে পারল যে বিক্রম অতটা ভুল কখনো ছিলই না যতটা সে তাকে ভেবে নিয়েছিল। কিন্তু গল্পের সবথেকে বড় মোড় এখনও বাকি ছিল। এক রাতে বিক্রম কাজ থেকে ফিরছিল, রাস্তাটা নির্জন ছিল। তখনই হঠাৎ দুটো বাইক তার পাশে এসে থামল। কিছু লোক নিচে নামল এবং কিছু না বলেই বিক্রমকে খুব মারধর করতে শুরু করল। বিক্রম রাস্তায় পড়ে গেল, তার মাথা দিয়ে রক্ত পড়ছিল। যাওয়ার আগে তাদের মধ্যে একজন লোক বলল, খুব সত্যি বলার শখ আছে না, এবার বল। কিছুক্ষণ পর সেখান দিয়ে যাওয়া মানুষজন তাকে হাসপাতালে পৌঁছল। যখন এই খবর আরতির কাছে পৌঁছল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছল। ডাক্তাররা চিকিৎসা করছিলেন। বিক্রম অজ্ঞান ছিল, তার হাতে আর মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল। আরতি প্রথমবার নিজেকে সামলাতে পারল না, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে সারা রাত হাসপাতালের বাইরে বসে রইল। ভোর প্রায় 4টের সময় বিক্রমের সামান্য জ্ঞান ফিরল। সে আবঝা চোখে সামনে বসে থাকা আরতিকে দেখল। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হল সে যেন কোনো স্বপ্ন দেখছে। সে দেখছে। তারপর সে খুব কষ্টে বলল, আরতি। ব্যাস, এইটুকু শুনতেই আরতি কেঁদে ফেলল। বছরের পর বছর চেপে রাখা যন্ত্রণা অবশেষে তার চোখ দিয়ে বেরিয়ে এলো। হাসপাতালের সেই ঘরে রাতভর শুধু মেশিনের শব্দ শোনা যাচ্ছিল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল আর ভেতরে চেয়ারে বসে আরতি অনবরত বিক্রমের দিকে তাকিয়েছিল। তার মনে বারবার সেই একই প্রশ্ন ঘুরছিল, যদি সেই দিন রাগের মাথায় দুজন আলাদা না হতো তবে কি আজ জীবনটা এমন হতো? সকালে ডাক্তার জানালেন যে বিপদ এখন কেটে গিয়েছে, কিন্তু বিক্রমকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। এটি শুনে আরতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে পুলিশ হামলার তদন্ত শুরু করে দিয়েছিল। তদন্তে ধীরে ধীরে সব প্রমাণ রাঘব সিংয়ের দিকে পৌঁছতে লাগল। কিছু মজুর সাহস করে বয়ান দিল যে রাঘব বেশ কিছুদিন ধরে বিক্রমকে হুমকি দিচ্ছিল। আরতি তৎক্ষণাৎ পুরো বিষয়টির তদারকি নিজের স্তরে শুরু করে দিল।
সে পরিষ্কার আদেশ দিল যে কোনো গরিব মজুরের ওপর চাপ সৃষ্টি করা যাবে না, দোষী যত বড় মানুষই হোক না কেন ব্যবস্থা নেওয়া হবেই। জেলার অনেক আধিকারিকও ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ প্রথমবার কোনো ডিএমকে সত্যি মজুরদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছিল। ওদিকে হাসপাতালে বিক্রম ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু সে আরতির সাথে চোখ মেলাতে লজ্জা পাচ্ছিল। তার মনে হচ্ছিল যে আরতি এখন অনেক উঁচুতে পৌঁছে গিয়েছে, আর সে শুধু একজন সাধারণ মজুর হয়ে রয়ে গিয়েছে। একদিন আরতি তার পাশে বসেছিল। কিছুক্ষণ দুজন চুপ থাকল। তারপর আরতি নিচু স্বরে বলল, তুমি সেই দিন আমাকে আটকালে না কেন? বিক্রমের চোখ ভিজে এলো। সে কম্পিত স্বরে বলল, কারণ আমি হেরে গিয়েছিলাম আরতি, বেকারত্বের কাছে, পরিস্থিতির কাছে, আর নিজের রাগের কাছে। কিন্তু যেদিন তুমি চলে গিয়েছিলে না, সেই দিনই বুঝে গিয়েছিলাম যে জীবনের সবথেকে বড় ভুল করে ফেলেছি। এটি শোনা মাত্রই আরতির চোখ দিয়ে জল পড়তে লাগল। বছরের ব্যবধান যেন ধীরে ধীরে গলে যাচ্ছিল। কিছুদিন পর পুলিশ রাঘব সিংকে গ্রেফতার করল। তার কাছে অনেক দুর্নীতির নথিপত্র পাওয়া গেল। মজুরদের কোটি কোটি টাকা আটকে রাখা হয়েছিল। টিভি চ্যানেল আর খবরের কাগজে খবর চলতে লাগল, ডিএম আরতির হস্তক্ষেপে বড় দুর্নীতিবাজ ঠিকাদার গ্রেফতার। পুরো জেলা অবাক হয়ে গিয়েছিল। ওদিকে সাবিত্রী দেবীও হাসপাতালে পৌঁছালেন। যেমনই তিনি আরতিকে দেখলেন, তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি কাঁপতে কাঁপতে তার সামনে হাত জোড় করে বললেন, বউ নয়, তুই ছিলি মেয়ে, ভুল আমাদেরই ছিল। আরতি তৎক্ষণাৎ তার কাছে গেল এবং তার হাত ধরে নিল। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন, যে মেয়েটা এই ঘরের জন্য নিজের চুড়ি বিক্রি করে দিয়েছিল, তার উপরেই আমরা সন্দেহ করলাম। ভগবান আমাদের কোনো দিন ক্ষমা করবেন না। এটি শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ দিয়ে জল পড়তে লাগল। কিছুদিন পর বিক্রম হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এলো। পুরো মহল্লার মানুষ তাকে দেখতে আসতে লাগল। যে মানুষগুলো আগে তার নিয়ে ঠাট্টা করত, তারাই আজ তার সততার প্রশংসা করছিল। ওদিকে আরতি জেলায় মজুর আর গরিব পরিবারগুলোর জন্য নতুন প্রকল্প শুরু করল। এখন মজুরদের পারিশ্রমিক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে লাগল। অনেক গরিব বাচ্চার পড়াশোনার খরচও জেলা প্রশাসন বহন করা শুরু করল। ধীরে ধীরে পুরো জেলায় পরিবর্তন দেখা যেতে লাগল। একদিন আরতি পুরনো বাড়িতে পৌঁছল। সেই ছোট উঠোন, সেই দেওয়াল, কিন্তু এইবার পরিবেশটা অন্যরকম ছিল। কয়েক বছর পর সেই বাড়িতে আবার হাসাহাসি ফিরে আসছিল। রুচি চা নিয়ে এলো আর হেসে বলল, বৌদি, এখন আর এই ঘর ছেড়ে কোথাও যেও না। এটি শুনে সবার চোখ ভিজে এলো। ওদিকে বিক্রম এখনও নিজেকে আরতির যোগ্য মনে করত না। তার মনে হতো একজন ডিএমের জীবনে তার মতো মজুরের কোনো জায়গা নেই। কিন্তু আরতির মনে পদের কোনো অহংকার কোনো দিনই ছিল না। কিছুদিন পর জেলায় মজুরদের সম্মানে একটি বড় অনুষ্ঠান রাখা হল। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। মঞ্চে আধিকারিক, নেতা আর সাংবাদিকরা সবাই বসেছিলেন। অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ আরতি মাইক হাতে নিল এবং বলল, আজ আমি যে মানুষটিকে মঞ্চে ডাকতে চলেছি, সে আমাকে জীবনে পড়ে গিয়েও উঠে দাঁড়ানো শিখিয়েছে। এইটুকু বলে সে বিক্রমের নাম নিল। পুরো ময়দান করতালিতে ফেটে পড়ল। বিক্রম ধীরে ধীরে মঞ্চে পৌঁছাল। তার চোখে দ্বিধা ছিল। তখনই আরতি সবার সামনে বলল, লোকে বলে বড় পদ মানুষকে বড় করে দেয়, কিন্তু সত্যিটা হল মানবিকতা মানুষকে বড় বানায়। আর আমি জীবনের সবথেকে বেশি মানবিকতা যদি কারুর মধ্যে দেখে থাকি, তবে সে হল বিক্রম। এটি শোনামাত্রই বিক্রমের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আরতি আরও বলল, সম্পর্ক রাগের মাথায় ভেঙে যায়, কিন্তু সম্মান আর ভালোবাসা সেগুলোকে আবার জুড়ে দিতে পারে। পুরো ময়দান আবার করতালিতে মুখরিত হয়ে উঠল। কিছুদিন পর পুরো পরিবার আর গ্রামবাসীর সামনে দুজনের আবার বিয়ে হল। কিন্তু এইবার বিয়েতে কোনো লোক দেখানো জাঁকজমক ছিল না, পণ ছিল না, আর উঁচু নিচুর অহংকারও ছিল না। ছিল শুধু নিজের মানুষেরা, ছিল সত্যিকারের ভালোবাসা আর চোখের কোণে খুশির জল। বিয়ের পর বিক্রম মজদুরদের বাচ্চাদের জন্য একটি ছোট স্কুল শুরু করল। আরতিও প্রতি মাসে সেখানে যেত আর বাচ্চাদের সাথে দেখা করত। ধীরে ধীরে তাদের জীবন আবার খুশিতে ভরে উঠতে লাগল। একদিন বিকেলে দুজন বাড়ির ছাদে বসেছিল। হালকা বৃষ্টি হচ্ছিল। ঠিক সেই রাতের মতো আবহাওয়া যখন আরতি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আরতি হেসে বলল, এখন তো আটকে নিলেন,
বিক্রম হেসে উঠল আর বলল, এইবার যদি মৃত্যুও আসে না তবে তাকেও অপেক্ষা করতে হবে। দুজনে একসাথে হেসে উঠল। নিচে উঠোনে বাচ্চারা খেলছিল। সাবিত্রী দেবী মন্দিরে ভগবানের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। তার চোখে এখন আর অনুশোচনা নয়, বরং শান্তি ছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে দারিদ্র্য কখনো সম্পর্ক নষ্ট করে না। সম্পর্ক নষ্ট করে অহংকার, সন্দেহ আর অন্যের কথায় চলা। যদি সম্পর্কে ভরসা আর সম্মান বেঁচে থাকে তবে ভেঙে যাওয়া ঘরও আবার গড়ে উঠতে পারে। আর মনে রাখবেন, সফল মানুষ সেই নয় যে বড় পদ পেয়ে যায়, বরং সেই যে কঠিন সময়েও নিজের মানবিকতা হারায় না। এখন আপনারা আমাদের কমেন্ট করে জানান, যদি বিক্রম সেই রাতে আরতিকে আটকে নিত তবে কি তাদের জীবন এতটা বদলাত? আর আপনার কি মনে হয় যে সম্পর্কে রাগের চেয়েও বেশি জরুরি বোঝাপড়া হওয়া উচিত? যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে।